নিউজ 18 বাংলায় নিউজরুম লাইভে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। অযোগ্যদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রশ্ন, অযোগ্য হলে কেন তাদের পরীক্ষায় বসার ফর্ম ফিল আপ করতে দেওয়া হলো, কেন ইস্যু করা হলো অ্যাডমিট কার্ড, এতদিন পরে কোন যুক্তিতে তাদের অযোগ্য বলা হচ্ছে, এসব প্রশ্ন তুলে এবার মামলার ভাবনা। আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা শনিবার প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় 1806 জনের নাম। এদের অনেকেই নানা প্রশ্ন তুলে মামলা করার হুঁশিয়ারি দিচ্ছেন। তাদের প্রশ্ন, অযোগ্য হলে কেন পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করতে দেওয়া হলো, কেন অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো। আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো। আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি। দেখা যাক, বিচারে আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। শিক্ষক নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা নিচ্ছে এসএসসি। দুদিন পরীক্ষা হবে, 7 এবং 14 সেপ্টেম্বর। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্যদের অনেকেই এই পরীক্ষার জন্য আবেদন করেছেন। একই সঙ্গে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্যও আবেদন করা হয়েছে। নবম, দশমের ক্ষেত্রে এমন আবেদনের সংখ্যা 1140, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে 1020। এসএসসির দাবি, এইসব আবেদন বাতিল করা হয়েছে, অর্থাৎ অযোগ্যদের তালিকায় নাম থাকা কেউই পরীক্ষায় বসতে পারবে না। এর বিরোধিতাতেও সরব অযোগ্যরা। এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমান ইস্যুর নামটা ওখানে ঢোকালো, প্রশ্ন চিহ্ন আমার এখানেই। তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয়, কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টেড হিসাবে, তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন? নিউজ 18 বাংলা। সেপ্টেম্বরে এসএসসির পরীক্ষা। অনেকেরই প্রশ্ন, এই পরীক্ষার ভবিষ্যৎ কি? ফের কি তৈরি হবে আইনি জট? কারণ শনিবার এসএসসির তালিকা প্রকাশের পর মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন অযোগ্যদের তালিকায় নাম থাকারা। তাদের প্রশ্ন, এতদিন পর অযোগ্যদের তালিকা তৈরি হলো কিভাবে, কিসের ভিত্তিতে? দু 2016 সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে নতুন করে পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা। তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তালিকায় 1806 জনের নাম। এরপরেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক। অনেকেরই প্রশ্ন, পরীক্ষার ভবিষ্যৎ কি? ফের কি তৈরি হবে আইনি জট? কারণ মামলার হুঁশিয়ারি দিয়েছেন অযোগ্যর তালিকায় নাম থাকারা। তাদের প্রশ্ন, এতদিন পরে অযোগ্যদের তালিকা তৈরি হলো কিভাবে, কোন যুক্তিতে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হলো। সিবিআই তো আদালতে যোগ্য অযোগ্য তালিকা দিতে পারেনি, এসএসসিও এর আগে আদালতে যোগ্য অযোগ্যর তালিকা দেয়নি। তাহলে এখন হঠাৎ কিভাবে অযোগ্যদের তালিকা তৈরি হয়ে গেল? কিসের ভিত্তিতে অযোগ্য তকমা দিল এসএসসি? আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। গত 23 এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি যায় প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। তাদের মধ্যে কে যোগ্য, কে বেআইনিভাবে চাকরি পেয়েছেন তার কোনো স্পষ্ট তথ্য মেলেনি। এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি।
7 এবং 14 সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা। এর জন্য ফর্ম ফিল আপ হয়, অ্যাডমিট কার্ডও ইস্যু হয়ে যায়। এসবের মধ্যে ফের সুপ্রিম কোর্টে মামলা। বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দেয় 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এরপরেই শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকায় নাম থাকা অনেকেই মামলার হুঁশিয়ারি দিয়েছেন। এতে সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেরই মনে আশঙ্কা, আবার কি মামলার জটে আটকে যাবে নিয়োগ প্রক্রিয়া? নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশ, 2016 সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পাওয়া অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে এ কারণেই, কারণ এখন তারা তৃণমূলে একটু ব্রাত্য হয়ে গেছে। তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয়। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? কোথাও না কোথাও কিছু অনিয়ম হয়েছে, সেই কারণেই কয়েকজন জেলে আছেন, কিন্তু তার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই। বিজেপি তাদের ব্যাপম কেলেঙ্কারি, এতজনের মৃত্যু, সিপিএম এর জমানায় হোল টাইমার কমরেডের বাড়ি মানেই সরকারি চাকরি, শিক্ষক শিক্ষিকার চাকরি, এগুলো কেউ ভুলে যায়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই মতো শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। তালিকায় রয়েছে 1806 জনের নাম। এই তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে। অযোগ্য যদি 1804 বাদ চলে যায়, তাহলে 15,000-এরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যোগ্য। তাহলে এই যোগ্যদের কেন পরীক্ষায় বসতে হবে? আমাদের লজ্জা আর কি, যে দাগিদের দৌরাত্মের কারণে আজকে যারা যোগ্য চাকরি করা সব সুযোগ পেয়েছিল, তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হয়ে এক অনিশ্চিত জীবনযাত্রা নির্বাহ করতে হচ্ছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ। সুপ্রিম কোর্টের চাপ খেয়ে এরা বাপ করছে, তাহলে এটাও তো বার করতো না। এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না। নাকি এর মধ্যেও কোনো দূরভিসন্ধি আছে? নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও একটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল। জেলায় জেলায় পাবলিশ করুন, না করতে পারলে আমাদেরকে দিন। সুকান্ত মজুমদার লিস্ট দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল। হিম্মত থাকে, সিট ধরা সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলুন এই লিস্ট বোগাস। অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর তরজা চরমে। সেই তালিকায় বিজেপি তৃণমূল দুই দলেরই নেতা বিধায়কদের আত্মীয়দের নাম। যেমন উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলের বউ শম্পা ঘোষের নাম এসএসসির অযোগ্য তালিকায়। উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান, তার মেয়ে রোশনারা বেগমের নামও এসএসসির অযোগ্যদের তালিকায়। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড, এখানকার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, এই দেখুন এসএসসি লিস্টে কুহেলির নাম। অযোগ্য তালিকায় অঞ্চল সভাপতিরও নাম। পশ্চিম মেদিনীপুরের পিংলার তৃণমূল অঞ্চল সভাপতি অজয় মাঝি, অযোগ্যদের তালিকায় তার নামও রয়েছে। অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। অঙ্কিতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগেই অঙ্কিতার চাকরি গিয়েছে। উত্তর 24 পরগনার বারাসত 1 নম্বর পঞ্চায়েত সমিতি, এখানকার প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের ইচ্ছা হক সর্দার, তার ছেলে মোহাম্মদ নাজিবুল্লাহর নাম রয়েছে এসএসসি প্রকাশ করার তালিকায়। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন একসময় ছিলেন তৃণমূলে, এখন বিজেপিতে, তার নামও অযোগ্যর তালিকায়। আরেক বিজেপি নেতা অসীম কুমার মৃধা, তিনি উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি, তার ভাই অনুপ কুমার মৃধার নাম অযোগ্যদের তালিকায়। বীরভূমের বিজেপি নেতা সুরজিৎ সরকার,
তার বউ লক্ষ্মী বিশ্বাসের নামও রয়েছে এসএসসির লিস্টে। নিউজ 18 বাংলা। স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য তালিকা, সেই অযোগ্য তালিকায় নাম বালুরঘাটের টিএমসি কাউন্সিলরের। তালিকায় বালুরঘাটের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম, কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহর নাম অযোগ্য তালিকায়। প্রাচ্য ভারতী বিদ্যানিকেতনের শিক্ষক ছিলেন দীপান্বিতা, জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন দীপান্বিতা দেব সিংহ। অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, আর অযোগ্য তালিকা প্রকাশের পরই যোগ্যদের তৎপরতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের। চিঠি 15,403 চাকরিহারা শিক্ষকের মঞ্চে। আর চাকরিতে পুনর্বহালের আবেদন জানিয়ে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। পূর্ব মেদিনীপুরের মন্দারপুর হাই মাদ্রাসা, এই হাই মাদ্রাসায় 4 জন ভুয়ো শিক্ষক এবং 1 জন ভুয়ো শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগের আঙুল হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদকের দিকে। ভুয়ো শিক্ষক এবং শিক্ষাকর্মীর তালিকায় তাঁর স্ত্রী, শালা এবং ভাইয়ের বউ। পরিচালন সমিতির সম্পাদকের দাবি, সব নিয়োগ হয়েছে নিয়ম মেনেই। পূর্ব মেদিনীপুর রামনগরের মন্দারপুর হাই মাদ্রাসা, এই মাদ্রাসায় ভুয়ো শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগ। 4 জন শিক্ষক এবং 1 জন শিক্ষাকর্মী। অভিযোগে 5 জনের নিয়োগ বেআইনিভাবে করেছেন হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক। মন্দারপুর গ্রামে একটা মাদ্রাসা আছে, ওখানে আমরা বিগত দিনে দেখছি কিছু অশিক্ষক কর্মচারী ভুয়ো শিক্ষক ওখানে এসে হাজির হয়েছেন। আমরা এটাকে নিয়ে দপ্তরে 2বার চিঠি করেছিলাম, আমরা সেরকম সুরাও কিছু পাইনি। ওয়াসিম রহমান মন্দারপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক। অভিযোগ, তিনি 5 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। চাকরি পেয়েছেন স্ত্রী সালেহা খাতুন, বউয়ের ভাই রসনারা বিবি, শালা পাপ্পু আলী, আরো 2 পরিচিত মুনমুন দাস এবং মোহাম্মদ সুজাউদ্দিন হালদার। দু 2015 সাল থেকে 2019 সালের মধ্যে এই 5 জনের নিয়োগ হয়েছে। অভিযোগ, মাদ্রাসা পর্ষদের অনুমতি ছাড়াই নিয়োগ করেছে হাই মাদ্রাসা পরিচালন সমিতি। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কারো কাছ থেকে 20 লাখ, কারো কাছ থেকে 25 লাখ এবং নিজের আত্মীয় স্বজনদের ভুয়ো শিক্ষক হিসাবে নিয়োগ করে ওটা সরকারের কাছে ওরা প্রমাণ করতে চাইছেন যে এরা জেনুইন শিক্ষক। আমাদের হচ্ছে টোটালটা সুপ্রিম কোর্টের ম্যাটার। সুপ্রিম কোর্টের সমস্ত কিছু আইন কানুন মেনে সমস্ত কিছু করা হয়েছে। যা কিছু করার কোর্ট তার করবে, কোর্টের উপরে আমরা নির্ভর করে আছি। যা কিছু হয়েছে সিস্টেম মাফিক, কোর্টের আইন মেনে, কোর্টের সিস্টেম মেনে। কয়েক বছর আগে বেতন না পেয়ে এই 5 জন মামলা করেন, তারপরেই তদন্ত শুরু হয়। মাদ্রাসা শিক্ষা পর্ষদের দাবি, তদন্তে জানা গিয়েছে 5 জনের কারো নিয়োগই নিয়ম মেনে হয়নি। ওনারা সুপ্রিম কোর্টে ক্লেম করেছেন যে ওনারা ওখানটায় টিচার অনেকদিন ধরে পড়াচ্ছেন, স্যালারি পাচ্ছেন না, স্যালারি দেওয়া হোক। গত 15ই জুলাই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি 2 জন নোডাল অফিসার ঠিক করে দিয়েছেন অ্যাপয়েন্টমেন্টটা প্রসেস মেনে হয়েছে কিনা দেখতে। তো সরকারের যে ডকুমেন্ট, সরকারের যে জমা দিয়েছে সেই অ্যাফিডেভিট অনুযায়ী ইনাদের কারোরই নিয়োগ আইনিভাবে হয়নি। বীরভূমের রামপুরহাটের মারগ্রাম হাই মাদ্রাসা, মাস 2 আগে এখানে 15 জন ভুয়ো শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগ ওঠে। রামপুরহাটের পর এবার বেআইনিভাবে নিয়োগের অভিযোগ পূর্ব মেদিনীপুরের রামনগরের হাই মাদ্রাসায়। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। জাল এসসি এসটি সার্টিফিকেটে আরো কড়াকড়ি, মেডিকেল ডেন্টালের কাউন্সেলিং এ কড়া নজরদারি। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে পদক্ষেপের নির্দেশ আদিবাসী কল্যাণ দপ্তরের যুগ্ম সচিবের। জাল এসসি এসটি সার্টিফিকেটের তালিকায় 45 প্রার্থীর নাম ধরে তদন্তেরও নির্দেশ স্বাস্থ্য অধিকর্তাকে। বাকি এসসি এসটি প্রার্থীদের বিষয়ে রিপোর্ট জমার নির্দেশ। এমবিবিএস বা ডেন্টালে জাল সার্টিফিকেটে ভর্তি রুখতে কড়াকড়ি।
এই যে জায়গাটা দেখছেন, এটা হলো কালনার সৃষ্টি সমাজবাড়ির জমি, ঐতিহাসিক সমাধিস্থল। কারসাজি করে সেই জমি বিক্রির অভিযোগ। কালনা সৃষ্টি সমাজবাড়ির জমি বিক্রি নিয়ে বিতর্ক। উপপুরপ্রধান তিনি বলছেন যে পুরসভার রেকর্ডে এই জমি শ্মশানের জমি বলে চিহ্নিত, তাই এই জমি বিক্রি করা যায় না। তবে জমি যে ব্যবসায়ী কিনেছেন তার দাবি তিনি বেআইনি কিছু করেননি। পূর্ব বর্ধমানের কালনা 1830 সালে বর্ধমানের রাজা মহতাব চাঁদ কালনায় তৈরি করেন সৃষ্টি সমাজবাড়ি। এই সমাধিস্থলের সঙ্গে মিশে রয়েছে ইতিহাস। সেখানকারই জমি একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে। সম্প্রতি জমির একাংশ কিনেছেন ইনসান আলী মণ্ডল। মন্দিরের ফটক ভাঙার কাজ শুরু হতেই বাধা দেন স্থানীয়রা। আমাদের মন্দিরটা যেন বজায় থাকুক, এখানে কাগজ করে দেখছে নাকি এটা শ্মশান বলে উল্লেখ আছে। এরপরে নোটিশ দিয়ে সমাজবাড়ি ভাঙার কাজ বন্ধের নির্দেশ দেয় কালনা মহকুমা প্রশাসন। 1966 সালে সমাজবাড়ি দেখভালের দায়িত্ব পায় স্থানীয় বিশ্বাস পরিবার। 2010 সালে হাইকোর্টের নির্দেশে তাঁরাই জমির মালিকানা পায়। তারপর থেকে এই ঐতিহাসিক জায়গার জমি বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই জমি বিক্রি হতেই বিতর্ক। কালনার উপপ্রধানের দাবি, সমাজবাড়ির জমি পুরসভার নথিতে শ্মশান হিসেবে চিহ্নিত, তাই এই জমি বিক্রি করা যায় না। অভিযোগ, জাল কাগজপত্র বানিয়ে জমি বিক্রি করা হয়েছে। শ্মশান বলে উল্লেখ আছে আমাদের পৌরসভার রেজিস্টার বুকে। শ্মশান কি বিক্রি করা যায় ওইভাবে? সেটা তো জানি না, কিন্তু সেটা প্রথমেই তো বললাম যেটা অসাধু উপায়ে কিছু কেনাবেচা হচ্ছে। ডাক নাম্বারগুলো মারবেন আপনারা, দেখবেন ওটা বাস্তু আছে না শ্মশান আছে না কবরস্থান আছে না আপনার সমাজ আছে। যদি থাকে তখন আপনারা বলবেন। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। পুলিশের মদতে গাছে কোপ। পুলিশ প্রধান কথোপকথনের অডিও রীতিমতো ভাইরাল অডিও ঘিরে চাপানোতর তুঙ্গে। জলপাইগুড়ির বানারহাটে পরপর গাছে কোপ, আর যে অডিও ভাইরাল হয়েছে প্রথমে সেই ভাইরাল অডিও শোনাবো আপনাদের। হ্যাঁ, কোথায় আছেন? এই হাসকির পিছনে আছি। ওখানে কি চলছে? ওখানে গাছ কাটা ব্যাপার। ওখানে কি এখনো গাছ কাটা চলছে না ভাগছে? গাছ কিছু কাটছে আর পরে কাটবে নাকি আরো? পরে কাটবে নাকি আরো? আপনি বাধা দিচ্ছেন না? আর এখানে কাগজপত্র দেখাতে সবকিছু থানা বাড়িয়ে সবাই আছি। মানে চুরি করতে আপনি সহযোগিতা করছেন? থানা পাঠিয়ে কি আছে? উপেন্দ্র আছে, অশোক বাবু আছে। যে ভাইরাল অডিও শুনলেন সেই ভাইরাল অডিও নিয়েই চাপানুতর। জলপাইগুড়ির বানারহাটে পরপর গাছে কোপ। রাতে বানারহাটে 47টি সেগুন গাছ সাফ, স্থানীয়দের নজরে আসতেই শোরগোল। এটা নিয়ে তো আমরা চাচ্ছি প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নেক, কারা করুন, তাদের ধরার ব্যবস্থা করুন। দুরামারি চন্দ্রকান্ত স্কুল বিদ্যালয়ের জায়গায় সরকারিভাবে লাগানো গাছ, অবশ্যই বন দপ্তরের অনুমতি নিয়ে গাছ কাটতে হয়। আমরা যারা এই কাজের সাথে যুক্ত, যারা এই অমানবিক প্রকৃতিকে ধ্বংস করছে, তাদের আমরা কঠিন শাস্তি চাই এবং যে কোনো মূল্যে তাদেরকে, প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সন্ধে হলেই এলাকায় বসে ড্রাগের আসর, শুরু হয় নেশাখোরদের দৌরাত্ম্য। জলপাইগুড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এই চাঞ্চল্যকর অভিযোগ জানালেন স্থানীয়রা। তারপরেই এলাকাবাসীদের সঙ্গে নিয়ে কোতোয়ালি থানায় পুরপ্রধান অভিযোগ জানান 22 জনের বিরুদ্ধে। সব নেশা ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন কর্মসূচি। সরকারি ক্যাম্পে গিয়ে এলাকার রাস্তা, জল, আলো, নিকাশির মতো নানা সমস্যার কথা জানান বাসিন্দারা। কিন্তু জলপাইগুড়ি শহরে অন্য ছবি। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই পাড়ায় বসছে ড্রাগের আসর, রমরমিয়ে চলছে মাদকের কারবার, নেশা করে একাধিক মৃত্যুও হয়েছে। নেশা ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে। জলপাইগুড়ি শহরে পাশাপাশি দুটি ওয়ার্ড, 7 এবং 12। স্থানীয়দের অভিযোগ, এই দুই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কয়েক মাস ধরে নেশাখোরদের দৌরাত্ম্য। রাত হলেই জলপাইগুড়ি স্টেশন লাগোয়া 2 নম্বর রেলগুমটি, নতুন পাড়া এবং ভাটিয়া বিল্ডিং এ ড্রাগের আসর বসছে। শনিবার 7 নম্বর ওয়ার্ডে বসে পাড়ায় সমাধান ক্যাম্প। সেখানে অভিযোগ জানান স্থানীয়রা। ক্যাম্পে ছিলেন জলপাইগুড়ির পুরপ্রধান পাপিয়া পাল। অভিযোগ শুনে স্থানীয়দের নিয়ে সেদিনই তিনি কোতোয়ালি থানায় যান।
সেখানে বিক্ষোভ দেখানো হয়। তারপর 22 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ। তাদের নাম দিলাম, তারা অতীতেও অ্যারেস্ট হয়েছিল, কিন্তু কেউ বা কারা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব মাথায় হাত এদের মাথার উপর আছে বলেই এদেরকে রাতের বেলা ধরে নিয়ে আসা হয়, সকালবেলা ছেড়ে দেওয়া হয়। আগামী দিনে যদি এদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা পুনরায় আবার সকলকে নিয়ে আমরা থানা ঘেরাও করবো, প্রয়োজনে আমরা এসপি অফিস ঘেরাও করবো। যে মাদকদ্রব্য সেবন এবং মাদকদ্রব্য বিক্রি, এই ধরনের একটা অংশের ছেলেমেয়েরা এই বিপথের দিকে চালিত হচ্ছে। বহুবার আমরা অভিযোগ জানিয়েছি পুলিশকে, পুলিশ ব্যবস্থা নিয়েছে। উনি কথা দিলেন যে একটা বিষয় যে উনি 7 দিনের মধ্যে উনি পদক্ষেপ নেবেন। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। খাঁচায় চিতাবাঘের বদলে যে ছবি আপনারা দেখছেন, খাঁচায় শিশুরা। কারণ জলপাইগুড়ি ডুয়ার্সের চা বাগানগুলি চিতাবাঘের ভয়ে কাটা। তাদের হানায় প্রাণও গিয়েছে অনেকের। তাই সন্তানদের বাড়িতে রেখে কাজে যাওয়ার সাহস পাচ্ছেন না মা বাবা, রাখছেন লোহার খাঁচায়। লোহার খাঁচায় শিশুরা, চিতাবাঘের হামলা থেকে বাঁচাতে এই ব্যবস্থা। জলপাইগুড়ির বানারহাট ব্লকের ডুয়ার্স, 27টির বেশি চা বাগান। এখানকার বাসিন্দারা চিতাবাঘের ভয়ে কাঁটা। গত বছর ডুয়ার্সে চিতাবাঘের হামলায় প্রাণ যায় 2 জনের, আহত হন 35 জন। এবছর 30শে অগাস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের, 2 জনই শিশু, আহত 15 জন। তাই সন্তানদের বাড়িতে রেখে কাজে যাওয়ার সাহস পাচ্ছেন না মা বাবারা। চা বাগানে কাজে গেলে বাড়িতে বড় কেউ থাকেন না, তখন যদি চিতাবাঘ হামলা চালায়, এই ভয়ে কাজে যাওয়ার আগে সন্তানদের রেখে যাচ্ছেন খাঁচায়। তাদের দেখভালের জন্য থাকেন এক মহিলা, বাড়ি ফেরার সময় সন্তানদের আবার নিয়ে যান। এ ছবি ডুয়ার্সের কোতাপাড়া চা বাগানের। সন্ধ্যের পর চিতাবাঘের ভয়ে কেউ বাড়ির বাইরে বের হন না। बच्चा कहाँ रहता है? अभी पिंजरे में है। पिंजरे में क्यों बच्चा रखे हैं? सेफ्टी नहीं है, घर बना हुआ है, घर भी है, अभी तक स्टार्ट नहीं हुआ है। तो यहाँ पर चीता बाघ निकलता है? बहुत सारा निकलता है, डर भी लगता है आने से घर से। বাচ্চাকে কোথায় রাখছেন? ওই যে ঘরে। খাঁচার মধ্যে? হ্যাঁ। কেন খাঁচার মধ্যে বাচ্চাকে কেন রেখেছেন? এখানে বাঘ বাইর হতার জন্য। কতটা ভয় লাগে আপনাদের? সেই ভয় লাগে, কাজ করতে ভয় লাগে, ভয়ে ভয়ে কাজ করি। চা বাগানে চিতাবাঘ ধরতে খাঁচা পেতেছে বন দপ্তর, কিন্তু সেই খাঁচা ফাঁকা। বাইরে চিতাবাঘ, তাদের হামলা থেকে বাঁচতে খাঁচায় শিশুরা। এ নিয়ে বন দপ্তরের বিরুদ্ধে সরব চা বাগানের কর্মীরা। বাঘের ভয়ে রাখা হয় খাঁচার মধ্যে। ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো ব্যবস্থা নেয় না? প্রথমে তো নিয়েছিল, তারপরে আর কিছু হয় না, তারপরে আর নেওয়া হয়। এখানে তো বাচ্চাদের রাখার জন্য একটা ঘরও তৈরি করে দেওয়া হয়েছে সরকার থেকে। ওটা এখনো মানে করে নাই, উদ্ঘাটন করে নাই, কোম্পানির তরফ থেকে কিছু বলেই না। আমরা তো চাই ওই ঘরটাই থাকুক, তাহলে ভালো মতো থাকতে পারবে। প্রত্যেকটা জায়গায় ম্যানেজারদের আমরা বলেছি, ম্যানেজাররা একদম আমাদের জানিয়েছে যে তারা প্রত্যেক ক্রেসের ব্যবস্থা করেছে, সেই ক্রেসে লোক থাকছে, একদম সেফটি ক্রেস আছে। তোতাপাড়া রয়েছে চা বাগান, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রেস হাউস এখনো ওপেনিং করা হয়নি। ওই বাচ্চাদেরকে ওই খাঁচার মধ্যে রেখে নিয়ে। তোতাপাড়া বাগান কি খোলা আছে? হ্যাঁ, তোতাপাড়া বাগান খোলা আছে। আমরা তোতাপাড়া বাগানের ম্যানেজারের সাথে যোগাযোগ করছি, আমরা এখন টেক আপ করছি। হিংস্র চিতাবাঘ বন্দী হয়নি খাঁচায়, তাই চা শ্রমিকেরা তাদের বাচ্চাদের খাঁচার মধ্যে রেখে নিয়ে চা পাতা তোলার কাজ চালাচ্ছেন। চা শ্রমিকদের দাবি, নিরাপত্তা চাই তাদের, না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জলপাইগুড়ির ডুয়ার্স থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। রাধাষ্টমী, আর রাধাষ্টমীতে মায়াপুর ইস্কনের ছবি দেখাচ্ছে। উৎসব, মায়াপুর ইস্কন মন্দিরে রাধাষ্টমী উৎসব। শ্রীরাধার আবির্ভাব দিবসে ধুমধাম। রাধাষ্টমীতে ভক্ত সমাগম ইস্কন মন্দিরে। মন্দির চত্বরে তাই কড়া নিরাপত্তা ব্যবস্থা। মায়াপুর ইস্কনের পাশাপাশি
আপনাদের নিয়ে যাব দীঘায় জগন্নাথ মন্দিরে। সেখানেও রাধাষ্টমীতে ধুমধাম। শ্রীরাধার জন্মতিথিতে বিশেষ পুজো দীঘার জগন্নাথ মন্দিরে। ভোরে মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হয়। শ্রীরাধাকে 56 ভোগ নিবেদন। নয়া পোশাকে শ্রীরাধাকে বন্দনা।